আচ্ছা, ভারত তামিলনাড়ুতে তার প্রথম ফাস্ট ব্রিডার রিঅ্যাক্টর সাকসেসফুলি প্রথম ইগনিশনটা করতে পেরেছে, অর্থাৎ রিঅ্যাকশন স্টার্ট করতে পেরেছে, এবং যেটা ডেফিনেটলি ভারতের পরমাণুর ইতিহাসে, অ্যাটমিক এনার্জির ইতিহাসে এটা একটা নিঃসন্দেহে বিরাট ঘটনা, বিজ্ঞানীদের বিশাল কৃতিত্ব। কিন্তু পাশাপাশি এটাকে নিয়ে যে হাইপ ক্রিয়েট করা হচ্ছে সেটা কিন্তু ঠিক নয়। সুতরাং আমি এই ভিডিওটা করছি আপনাদের ঠিক অ্যাকুরেট ইনফরমেশন দিতে, হোয়াট ইট ইজ অ্যান্ড হোয়াট ইট ইজ নট, এটা কী এবং এটা কী নয়। প্রথমে সংক্ষেপে বলে রাখি এর অ্যাচিভমেন্টটা কেন অত বড়। এক হচ্ছে ভারতে সবচেয়ে বেশি থোরিয়াম পাওয়া যায়, কিন্তু থোরিয়াম দিয়ে পারমাণবিক বিদ্যুৎ ডিরেক্ট তৈরি করা যায় না। সো অ্যাটমিক এনার্জি তৈরি করতে গেলে ইউরেনিয়াম লাগে। এবার এই ফার্স্ট ব্রিডার যেটা হয়েছে সেটাতে কী হয়, ইউরেনিয়াম 233 দিয়ে শুরু হচ্ছে, ইউরেনিয়াম দিয়ে শুরু করে প্রথম ইউরেনিয়াম ফিশন থেকে প্লুটোনিয়াম তৈরি হয়। তারপর প্লুটোনিয়ামটা দিয়ে প্লুটোনিয়ামটাকে দিয়ে থোরিয়ামটাকে আঘাত করে, থোরিয়ামটাকে আঘাত করে তারপর ইউরেনিয়াম সংশ্লেষিত হয়, তার নতুন ইউরেনিয়াম তৈরি হয়। এবার সেই ইউরেনিয়ামটা আলটিমেটলি গিয়ে এনার্জিটা দেয় আর কি, ইউরেনিয়াম ফিশন করে এনার্জিটা আস্তে আস্তে আসে, নিউটনের সাথে ইউরেনিয়াম আস্তে আস্তে আসে। তো এটা গুরুত্ব কেন? এটার গুরুত্ব এটাই যে ভারতে যেহেতু প্রচুর থোরিয়াম আছে, যদি এই প্রযুক্তিতে, আই রিপিট দ্য ওয়ার্ড যদি, কারণ ভারত সবে এটা 3টে স্টেজ আছে। ফার্স্ট হচ্ছে ইউরেনিয়ামকে ভেঙে প্লুটোনিয়াম তৈরি করা, তারপর প্লুটোনিয়ামকে থেকে অ্যাটাক করা থোরিয়াম, এবং থোরিয়ামকে অ্যাটাক করে ইউরেনিয়াম বার করা, তারপর ইউরেনিয়ামটাকে ব্রেকআপ করা, 3টে স্টেজ। তো ভারত সেকেন্ড স্টেজ পর্যন্ত সাকসেসফুলি করেছে, বা থার্ড স্টেজটা করবে। থার্ড স্টেজ রিলেটিভলি ইজি, বাট সময় লাগে। আই এম নট গেটিং ইনটু দ্য কমপ্লিকেশন। এইবার কেন আমি বলছি এটা নিয়ে বেশি, এটা ডেফিনেটলি ভারতীয়দের জন্য গর্বের ব্যাপার, কিন্তু এটা থেকে ভারতের যে ইমিডিয়েটলি লাভ হবে, অর্থাৎ থোরিয়াম ভারতে যেহেতু বেশি আছে সেহেতু ইন্ডিয়া ইজ গোয়িং টু বেনিফিট, এটাও সত্যি, কিন্তু আজকে হবে না, প্রায় 20 বছর লাগবে। ধরুন এই কাজটা শুরু হয়েছিল 2004 সালে, প্রায় 20 বছর লেগে গেল। 2010-এ এটা কমপ্লিট করার কথা, প্রায় 16 বছর ডিলেতে সেকেন্ড স্টেজ ঠিক করতে পারলো। থার্ড স্টেজ ঠিক করতে এখনও 15-20 বছর লাগবে। ওকে, ইটস নট গোয়িং টু হ্যাপেন সো সুন। সুতরাং ইমিডিয়েটলি কিছু হচ্ছে না, এখনও প্রায় অ্যাপ্রক্সিমেটলি অন্তত 2040-এর আগে কিছু হওয়ার সম্ভাবনা নেই। ইট উইল টেক অ্যানাদার 14 years টু গেট দ্য ফুল বেনিফিট অফ দ্যাট। তাছাড়া মানে একটা রিঅ্যাক্টর, এই ব্রিডার রিঅ্যাক্টরগুলোতে একটা সাইকেল চলতে থাকে করে, একটা সার্টেন অ্যামাউন্ট অফ ইউরেনিয়াম এনরিচমেন্টের পর তারপর ইট গেট ইনটু এ কমার্শিয়াল ফেজ। এবার সুতরাং খুব তাড়াতাড়ি কিছু হচ্ছে না। থার্ড একটা প্রশ্ন হচ্ছে এটাতে ভারতের যে, ভারত সরকার এখন যে গুরুত্ব দিচ্ছে যে মিনি নিউক্লিয়ার রিঅ্যাক্টর, সোজা কথা, যেগুলো অ্যাকচুয়ালি গুগল প্রচুর ইনভেস্ট করছে কি তাদের ডেটা সেন্টারের জন্য, এমন নিউক্লিয়ার রিঅ্যাক্টর যেগুলো একটা ট্রাকে বসানো যায় এবং 100 মেগাওয়াট পর্যন্ত ইজিলি 50 to 100 মেগাওয়াট কারেন্ট দিতে পারে। 52 মেগাওয়াট কারেন্ট দিলে ভারতের বিভিন্ন জায়গায় ইভি ডিপ্লয়মেন্ট আরও ইজি হবে, কারণ ইভির সবচেয়ে বড় কথা হচ্ছে ভারতে ইলেকট্রিসিটি অতটা নেই, বা ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশনে খুব পুয়ার। তো মিনি রিঅ্যাক্টর হলে কী হয়, ইলেকট্রিসিটি ডিস্ট্রিবিউশন প্রবলেম হবে না। ধরুন একটা বড় ট্রাকের সাইজের একটা রিঅ্যাক্টর আপনি একটা কোনো ডিস্ট্রিক্টে বসিয়ে দিলেন, সেখানে অবভিয়াসলি সেখান থেকে নিয়ে লোকে মানে অনেক অনায়াসে পেট্রোল পাম্পের মতো একটা জায়গায় আপনি রিঅ্যাক্টরটাকে বসিয়ে দিয়ে অনায়াসে চার্জ করাতে পারবেন গাড়িগুলো, রাইট? প্লাস বাড়িতেও ইলেকট্রিসিটি সাপ্লাই দিতে পারবেন। কিন্তু এগুলো হচ্ছে কল্পনা এই জন্যে যে এই এসএমপি যেগুলো স্মল নিউক্লিয়ার রিঅ্যাক্টর তৈরি হচ্ছে ধরুন আমেরিকাতে, আমি এই ব্যাপারটায় কারণ কয়েকটা আইল্যান্ডে, ক্যারিবিয়ান আইল্যান্ডে আমি এগুলো নিয়ে যাওয়ার চেষ্টা করছি। আই এম ভেরি মাচ অন টপ অফ দ্যাট, যে কবে প্রথমত এগুলো ইউরেনিয়াম দিয়ে হয়, এগুলো আপনার ফার্স্ট ব্রিডার রিঅ্যাক্টর অর্থাৎ থ্রি স্টেজ রিঅ্যাকশন নয়। তো এই ইউরেনিয়াম দিয়ে ব্যাপারটাই এখনও সফল হয়নি। এখন ওরা প্রথমে বলেছিল 2025-26 সালে দেবে, এখন মানে বলছে যে টিপিক্যাল হতে হতে 2028-29 হয়ে যাবে, তাও সেটা পিওর ইউরেনিয়ামের জ্বালানি দিয়ে। ওকে, এবার ভারত যেটা করেছে যে এই যে থ্রি স্টেজ ব্রিডার, এইটা তো মানে কোনো রিসার্চই হয়নি এখন, যেগুলো দিয়ে কী করে এখনও স্মল নিউক্লিয়ার রিঅ্যাক্টর বানানো যায়, এইটা তো এখন সেই রিসার্চই হয়নি। অর্থাৎ সেটা আরও 50 বছর আগে আসবে না 30 বছর আগে আসবে, সেটা হবে না। এখন যদি ধরে নিই যে ভারত সরকার ইউরেনিয়াম দিয়ে, যেটা এখন কারেন্ট টেকনোলজি, ইউরেনিয়াম দিয়ে পোর্টেবল বা মোবাইল নিউক্লিয়ার রিঅ্যাক্টরগুলোকে চালাবে, ভারতে তো ইউরেনিয়াম নেই, রাইট?
ইউরেনিয়াম তো আছে কানাডাতে, আর চায়নাতে, আরও কয়েকটা দেশে আছে। তো ভারতকে এখনও বাইরে থেকেই কিন্তু ইউরেনিয়াম জ্বালানি সেক্ষেত্রে কিন্তু ইম্পোর্ট করতে হবে। ইটস নট গোয়িং টু বি ইজি। সো ব্যাপারটা হচ্ছে যে এটা একটা ডেফিনেটলি ভারতীয় বিজ্ঞানের একটা বড় সাফল্য, কিন্তু সেই সাফল্যের জন্য ভারতের কাজে আসবে এখনও 20 বছর। নট গোয়িং টু হ্যাপেন। সুতরাং এখনও দেখলাম যে অনেক ভক্তবৃন্দ লাফাতে শুরু করেছে, এবার আর আমাদের কোনো এনার্জি ক্রাইসিস থাকবে নেই, থাকবে না, হবে 20 বছর বাদে, নট ইমিডিয়েট। আমি কাউকে নেগেট করছি না, 20 বছর লাগবে এখন। আর স্মল রিঅ্যাক্টর যেগুলো বলছে সেগুলো ভারতের চ্যালেঞ্জ হচ্ছে যে সেক্ষেত্রেও কিন্তু ইউরেনিয়াম ভারত তৈরি করে না, সেটা ইউরেনিয়াম ফুয়েলেই চলে। অর্থাৎ স্মল বিডার রিঅ্যাক্টরগুলোতেও কিন্তু এখন যেমন ভারত তেলের জন্য বিভিন্ন দেশের উপর ডিপেন্ডেন্ট, সেখানে কিন্তু ভারতের এনার্জি ইন্ডিপেন্ডেন্স আসছে না, কারণ আপনি থোরিয়াম দিয়ে ওই স্মল নিউক্লিয়ার রিঅ্যাক্টর চালাতে পারবেন না। তার কোনো প্রজেক্টই নেই, তার কোনো গবেষণাও নেই এখনও। ইটস ভেরি ডিফিকাল্ট। মানে এটা নিয়ে এখন মানে শুধু ইউরেনিয়াম দিয়ে লোকে এখনও পর্যন্ত স্মল সাইজের যেগুলো পোর্টেবল সাইজের রিঅ্যাক্টর, সেটা একটা কনসেপ্ট, মানে অবভিয়াসলি আর 2-3 বছরের মধ্যে আসবে কমার্শিয়াল স্কেলে। কিন্তু সেগুলো যদি ভারত কমার্শিয়াল স্কেলে কিনলো ধরুন বাইরে থেকে, তার ফুয়েল কিন্তু সেই বাইরে থেকে, অর্থাৎ এখন যেমন তেল বাইরে থেকে কিনছেন, ইউরেনিয়ামে কিন্তু বাইরে থেকে কিনতে হবে। সো সেটা কিন্তু এনার্জি ইন্ডিপেন্ডেন্স নয়। সো দেখুন এখানে ব্ল্যাক অ্যান্ড হোয়াইট, কারণ এটা আমি দেখতে পাচ্ছিলাম যে বিজেপির বেশ কিছু লোক ভুলভাল জিনিস এমন বোঝাচ্ছিল যে ভারতের এনার্জি ইন্ডিপেন্ডেন্স কালকেই চলে এলো। না, ভারতের এনার্জি ইন্ডিপেন্ডেন্স থোরিয়াম দিয়ে করাটা হলে সত্যিই আসবে, তো এখনও 20 বছর ওয়েট করতে হবে। ইটস নট গোয়িং টু বি ইমিডিয়েট। এটা ইমিডিয়েট হচ্ছে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে এই যে প্রকল্পটা যে নরেন্দ্র মোদীর প্রকল্প তাও নয়, এটা কংগ্রেস আমলেই শুরু হয়েছিল। নরেন্দ্র মোদী কিন্তু কংগ্রেস আমলে ঠিকঠাক করে টাকা পয়সা দেয়নি, এটা ঘটনা। আমি কংগ্রেসকে সমালোচনা করার পয়েন্ট আছে, নেই তা বলছি না, অফকোর্স আছে। ঠিকঠাকভাবে সায়েন্টিস্টরা সাহায্য পায়নি। নরেন্দ্র মোদী ক্ষমতায় আসার পর ডেফিনেটলি এই প্রজেক্টগুলোকে প্রায়োরিটি দেওয়া হয়েছে, সেই ক্রেডিট নরেন্দ্র মোদী নিতে পারে। কিন্তু আমি এটাই বিজেপির লোকজনকে বলবো যে যেটা এক্স সেটাকে এক্স বলুন, যেটা ওয়াই সেটাকে ওয়াই বলুন, সাদাকে সাদা কালোকে কালো বলুন। মানুষকে বিভ্রান্ত করলে একদিন আপনাদেরকে জুমলা পার্টি বলবে, ঠিক আছে? যেটা সঠিক সেটা বলা উচিত, যেটা সত্যি সেটা বলা উচিত, কারণ সত্যের ওপরে কারো কিছু স্থান নেই। আর সত্যের ওপর আপনার বিজেপি নেই, সিপিএম নেই, তৃণমূল নেই, কারণ মিথ্যে কথা বললে একদিন আপনাদেরই ক্রেডিবিলিটি যাবে। দেখুন আমি অনেক কিছু বলি, অনেক কিছু ভুল বলে প্রমাণিত হতেই পারে, হয়তো আমার জানা ছিল না, কিন্তু জ্ঞানও তো কোনো ভুল বলবো না। জ্ঞানও তো আমি যদি ভুলভাল বলতে থাকি, মানুষকে মিসলেট করতে থাকি, 2 দিন বাদে মানুষ আমার কথা বলা শুনে থেমে দেবে।